শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। এই প্রথম অনেক দিন বাদে মনে হচ্ছে আমি কেন স্টুডিওতে রয়েছি। আবার সেই উত্তাল দিনগুলোর কথা মনে পড়ছে, নন্দীগ্রামের সেই উত্তাল দিনগুলো। আজকে গোটা দিন নন্দীগ্রাম উত্তপ্ত ছিল। আবার অন্যদিকে দেব বোমা ফাটালেন। তিনি তার সহ অভিনেতা অভিনেত্রী তাদের সম্পর্কে প্রশ্ন তুললেন। প্রশ্ন উঠছে এ রাজ্যে গরুর টাকার প্রশ্ন। এসব নিয়েই আজকে বাংলা জানতে চায় এক নজরে দেখে নেব কোন কোন বিষয়ে আলোচনা করছি আজকে অবশ্যই আলোচনার প্রথমেই থাকবে বিজেপি মহিলা কর্মী খুনের শেষ পর্বের আগেই জ্বলে উঠল নন্দীগ্রাম। অর্থাৎ নন্দীগ্রামে আজকে যে খুন, সেই খুনের উত্তেজনা রয়েছে এবং শেষ পর্বে অর্থাৎ শেষ দুটো পর্বের আগেই জ্বলে উঠল নন্দীগ্রামে শুভেন্দু সরব হয়েছেন। তিনি বলছেন যে নন্দীগ্রামে পুলিশ এবং খুনি মিটিং করেছে। এই রকম অভিযোগ শুনতাম পরিবর্তনের আগে, পুলিশ এবং খুনে হারবাদরা মিটিং করত। তাহলে কি সে যুগ ফিরে এলো? ইডির কাছে জমা করা দেবের নথি প্রকাশ্যে এনে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। অর্থাৎ ইডির কাছে যে জমা করার নথি, সেই নথি আনলেন কি করে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। এবং তার পাশাপাশি আগেই বলছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রির 90% অভিনেতাই গরু চোর। হঠাৎ এই কথা কেন বললেন দেব? শুভেন্দুকে পাল্টা ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের। অর্থাৎ দেব প্রশ্ন তুলছেন, শুভেন্দুকে পাল্টা আক্রমণ এনেছেন ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। কেনই বা দেব এই কথা বললেন? অবশ্যই সেই প্রশ্নটা উঠে আসছে, দেব কেন এই কথা বললেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারা গরু চুরির টাকায় ছবি করে, সত্যি কারা ছবি করে? এই প্রশ্নটা তো বাংলা জানতে চায় পুলিশ ও এজেন্সির কি ভূমিকা। গরু ও কয়লার টাকা ছাড়া রাজনীতি আর বিনোদন কোনোটা কি হয়? এই প্রশ্নটা উঠছে। আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দশকের পর দশক গরু আর কয়লার টাকাতেই নাকি রাজনীতি হয়। এখন আবার প্রশ্ন উঠে গেছে বিনোদনে। পুলিশ ও এজেন্সির ভূমিকা কি? আদৌ কি কোনো ভূমিকা আছে? কারণ বীরভূমে আমরা যা দেখেছি এক সময়, সেক্ষেত্রে প্রশ্নগুলো তো আমাদের কাছে আছেই। আমরা সরাসরি প্রশ্ন করব। বাংলার সেরা প্যানেলিস্টরা রয়েছেন। বৈশানদ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বৈশানদ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা, তৃণমূল মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিপ্লব চন্দ্র, SUCIএর এবং এবার উত্তর কলকাতার প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন অচিন্ত মণ্ডল, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং কিঞ্জল সাহা, রাজনৈতিক বিশ্লেষক। আমরা কথা বলবো। আমি প্রথমেই চলে যাবে বৈশানদার কাছে। বৈশানদা, কি মনে হচ্ছে? মানে আমার তো আজকে স্টুডিওতে সত্যি খুব মনটা খারাপ যে আমি তো পরিবর্তন আগের উত্তাল নন্দীগ্রাম দেখেছি। আজকে মনে হচ্ছে যেভাবে উত্তাল হচ্ছিল নন্দীগ্রাম, দুপুরে যা ঘটনা দেখলাম, মনে হচ্ছে যে স্টুডিওতে কেন, নন্দীগ্রামে থাকলেই ভালো হতো, রিপোর্টিংটা করতাম, গ্রাউন্ড জিরোতে থাকতাম। কোথাও কি মনে হচ্ছে নন্দীগ্রাম আজকে উত্তাল? অর্থাৎ শেষ দুটো পর্ব কি তাহলে নন্দীগ্রাম মুখী হতে চলেছে? প্রথমত আমি এইটুকু বলবো যে বিজেপির সমস্ত কিছু একটা মিথ্যার সীমা অতিক্রম করছে। একটা মানুষের মৃত্যু হওয়া সবসময় দুঃখজনক। সেই মৃত্যু তদন্ত হচ্ছে, তদন্ত হবে। যারা দোষী, অপরাধী, অভিযুক্ত, তাদের যে আইনি ব্যবস্থা রয়েছে নেওয়া হবে। কিন্তু শুভেন্দু আর কত মিথ্যা কথা বললে ওর অতৃপ্ত আত্মার তৃপ্তি হবে আমি সেটা জানি না। সে ডিসেম্বরের ডেডলাইন থেকে শুরু করেছে। সন্দেশখালির যে সাজানো ঘটনা শুভেন্দু করিয়েছে, এটা ওদের গঙ্গাধর কয়াল বলেছে। তারপরে শুভেন্দুর নানান বিষয়ে ও মিথ্যে কথা বলতে আজকে এখানে এসে বলছে যে পুলিশের সঙ্গে নাকি তৃণমূলের লোকেরা আলোচনা করেছে ও জবাবদিহি করার জন্য ওখানে গিয়ে কেস নাম্বার দিন। আমি টিভিতে দেবই, আজকাল তো স্মার্টফোনে দেখা যায়, মানে মাতব্বরি থানার হতে মানে হম্বিতম্বি একটা ব্যাপার, এটা করার চেষ্টা করছে। তো এই ধরনের কাজ করে গ্রাউন্ডে কোনো লোক নেই, অথচ এইভাবে মানুষকে উত্তপ্ত করে। আজকে যদি পরিবেশ উত্তপ্ত হয়, অশান্তি হয়, তাহলে তো শুভেন্দুবাবু তো থাকবেন কাঁথিতে, শান্তি কি নামটা যেন, শান্তিকুঞ্জ নাকি, সেখানে বসে থাকবেন। সাধারণ মানুষের মধ্যে গণ্ডগোল লাগবে। উনি তো বলছেন নাকি যারা অন্য ধর্মের লোক তারা নাকি সব দেশদ্রোহী, তিনি সন্ত্রাসবাদী। এখন এতদিন তৃণমূল কংগ্রেসে থেকে
মন্ত্রী হয়ে, কাঁথির পৌরপিতা ছিলেন, মন্ত্রী হয়ে, এমপি হয়ে, বাবাকে এমপি করে, ভাইকে এমপি করে, আর এক ভাইকে পৌর প্রধান করে, তার বউকে আবার কাঁথির কাউন্সিলর করে, এত কিছু করে তৃণমূলের, এবার উনি উল্টো দিকে সিবিআইয়ের ইডির হাত থেকে বাঁচতে গিয়ে বিজেপিতে জয়েন করেছেন। আর বিজেপির হয়ে এখন যেটা করছেন সেটা হলো দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, এলাকার মধ্যে একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, যেটা কিন্তু কোনো সংবেদনশীল মানুষের কাছে, কোনো প্রোগ্রেসিভ মানুষের কাছে উনি যে কথাবার্তা বলছেন, যেভাবে বিলো দ্য বেল্ট একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন উনি এবং ওনার যারা গুরুদেব হয়েছেন, এখন নতুন গুরুদেব পেয়েছেন যাদের, তারা যে ভাষায় আক্রমণ করছেন, এটা কিন্তু বাংলার রাজনীতির সঙ্গে যায় না। রাজনৈতিক সচেতন মানুষ, আমি এখানে বৈষ্ণবদার কাছে আবার আসবো। আমরা একবার দেখে নেব ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখবো কি ঘটনাটা ঘটেছে। খুন করছে তৃণমূলের গুন্ডারা, আপনি আলরাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে। এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন, ওটা বাঁচতে দেন না। উত্তপ্ত নন্দীগ্রামে পা রেখেই ক্ষোভে ফুঁসে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানায় ঢোকার আগে কেন্দ্রীয় বাহিনীকে ধমক দিতে দেখা যায় তাকে। আমাকে চেনে না, আমাকে চেনে না, মমতাকে হারিয়েছে। ये लोग यूज नहीं करेगा। आप हेडक्वार्टर में बात कीजिए, डीआईजी साहब का साथ बात कीजिए, आपका सीओ का साथ बात कीजिए, एरिया का पोजीशन लीजिए और गुंडा को भगाइए। जो खून किया वो आईसी के साथ मीटिंग करके किया है। রীতিমতো গর্জে উঠে থানার সামনে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। বলেন নন্দীগ্রামের খুনির সঙ্গে মিটিং করেছে আইসি। আমাকে চেনে না, একটু আগে খুনির সঙ্গে ম্যাডাম মিটিং করেছে, এই আইসি মিটিং করেছে খুনির সঙ্গে, আলরাজির সঙ্গে। দেখাচ্ছি মজা। এরপরই সোজা চলে যান নন্দীগ্রাম থানার ভেতরে। খুনির সঙ্গে আইসির কথোপকথনের সিসিটিভি তার কাছে রয়েছে বলে আইসিকে হুঙ্কার শানান শুভেন্দু অধিকারী। কেন খুন? বিজেপি কর্মী কৈফিয়ত চান শুভেন্দু। যারা খুন করেছে, আমাদের মাকে খুন করেছে, তৃণমূলের গুন্ডাদের পিটিয়ে সোজা করব, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আপনারা খুনিদের সঙ্গে খুনি মিটিং করেছেন, এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা, আপনি আলরাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে। এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন। বিজেপি কর্মী খুনে নন্দীগ্রামের সভা থেকে গর্জে ওঠেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে 25 জনের নামও বলতে শোনা যায় তাকে। এই খুনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম হলো কয়লা ভাইপো, মমতার আলালের দুলাল। বালি খায়, গরু পাচার করে, কয়লা খায়, টাকা টাকা টাকা। কালকে হেলিকপ্টার থেকে করে এখানে এসেছিল পুলিশের সৌজন্যে মিটিং করতে। অন্যদিকে নন্দীগ্রামের খুনের ঘটনা নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। আমাকে চেনে না, মমতাকে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আস্ফালন, তর্জন, গর্জনে আজকে প্রচারের সবটুকু আলো যেন দুপুরবেলায় কেড়ে নিলেন শুভেন্দু অধিকারী। আমি কিঞ্জলের কাছে চলে যাব। কিঞ্জল, আমরা দেখেছি বামেরা বা এ রাজ্যে যারা বিরোধীরা তারা 100-তে 0-এরও কম, এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সরকারে সেই রকমভাবে বিরোধীদের দেখতে পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকতেন তাহলে একমাত্র ওই বকটুই আর এসএসসিতেই বোধহয় সরকারটা পড়ে যেত, সন্দেশখালিরও দরকার হতো না। এই রকমই দাপুটে ছিলেন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখানে কি কোথাও মনে হচ্ছে যে ধীরে ধীরে শুভেন্দু বিরোধী নেতৃত্বে নিজেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, তর্জন গর্জনে, কথাবার্তায়, বাকচাতুর্যে, অঙ্গভঙ্গিতে? মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্ল্যাটফর্মটা কিন্তু একই। আজকে 2 বছর, 3 বছর, 4 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে এসেছে শুভেন্দু অধিকারী, এসে এই জায়গাতে। এবং দুজন কি বোঝাচ্ছেন তৃণমূল বিজেপি সেটিং এর জায়গা থেকে? তৃণমূল, ওটাতে আসছি, কিন্তু তার আগে যেটা বলি, দুজনকার রাজনৈতিক অসততা একরকম। দুজনকারই একই রকমভাবে মিথ্যেভাবে তৈরি করা, কারুর নামে অপবাদ দিয়ে তাকে তার সামাজিক জীবন নষ্ট করে দেয়া। একজন প্রফেসরকে যাদবপুর থেকে তুলে নিয়ে গেল কার্টুন কাণ্ডে,
একটি বাচ্চা মেয়েকে বললো সিপিএমের এজেন্ট বলে সেখান থেকে ইন্টারভিউ থেকে বেরিয়ে আসা, এই সমস্তগুলোই আজকে যেটা করছে, খুনির সঙ্গে করে এসছে ভাই, এই যে কথাবার্তা, এই যে আচরণ, এই যে টার্গেট, এটা কিন্তু একই রকম। এবং তবে একটা জিনিস ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে পশ্চিমবঙ্গের একদম ওপর থেকে নিচ অবধি যেভাবে উনি নিজে কন্ট্রোল করতে পেরেছিলেন, এখনও হয়তো শুভেন্দু সেই পর্যায়েতে যেতে পারেনি। কারণ ওর একটা তো ঠিক যে ক্যামেরার সামনে টাকা নিতে মমতা ব্যানার্জিকে কখনো দেখা যায়নি, শুভেন্দু অধিকারীকে দেখা গেছে, ডকুমেন্টেড, এবং সেটা প্রুফ যে ও টাকা নিয়েছে। এই যে পেছন ধরে ওকে টেনে রেখে দিচ্ছে না, এই টেনে রেখে দেওয়াটা ওকে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি হারিয়েছেন নিঃসন্দেহে। আজকে তৃণমূল বলবে লোডশেডিং করিয়ে হারিয়েছে, অমুক করি, ব্যাপারটা তা না, হেরে গেছে। হারার অজুহাত মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে ব্যাকডোর দিয়ে মুখ্যমন্ত্রী হয়তো হয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সেই স্টেচারে উঠবার জায়গাটা নেই, একটাই মাত্র কারণে। তার কারণটা হচ্ছে ওই ফুটেজটা নারদার। ওটা কোনোদিনই হ্যাঁ, একটা মুখ, একখানা প্রতিবাদও বলবো না, মানে রাজনৈতিক নিজের অস্তিত্ব, নিজের কেরিয়ার, নিজের উচ্চাকাঙ্ক্ষা সমস্ত কিছু মেটানোর জন্য শুভেন্দু অধিকারী খুব জায়গাতে খুব সুন্দরভাবে উনি এটাকে ইউজ করছেন, এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। আমি একবার অচিন্তর কাছে চলে যাবো সরাসরি। অচিন্ত, যে কথা বলছিলাম, যে কথা শুনছি সকালবেলা থেকে, যে নব্য এবং যারা নব্য বিজেপি আর যারা পুরনো বিজেপি, তাদের একটা দ্বন্দ্ব বোধহয় কাজ করছে। এবং এটাও তো ঠিক, শুভেন্দু অধিকারী যতই দাপুটের নেতা হোক না কেন, আপনাদের পার্টি স্ট্রাকচারে এখনই তো তাকে বিশ্বাস করতে পারছেন না। মানে ফুলে ফুলে একটা ধরুন সখ্যতা থাকেই, পদ্ম ফুল এবং জোড়া ফুল, আপনাদের তো অনায়াস যাতায়াত আছে এবং দুজনেরই ওয়াশিং মেশিন আছে। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে এই যে নব্য তৃণমূল এবং পুরনো তৃণমূল, তাদের একটা লড়াইয়ের ফসল আজকের মর্মান্তিক মৃত্যু, সেখানে যতই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করুন, কোথাও যেন আটকাচ্ছে আপনাদের? না, আজকে যে খুনটা হয়েছে সেটা তো সরাসরি তৃণমূল কংগ্রেস খুন করেছে, এবং সেটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, তার ফলশ্রুতিতে এই খুনটা হয়েছে। এবং আরেকটু এর সাথে যুক্ত করতে হবে, আপনারা কয়েকদিন আগে দেখবেন আরামবাগের জনসভা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে ইসকনকে যেভাবে আক্রমণ করেছেন, এবং আক্রমণ করার পরের দিনই উত্তরবঙ্গের শিলিগুড়িতে দেখুন রামকৃষ্ণ মিশন আক্রান্ত হলো, তৃণমূলের নেতা প্রদীপ রায় এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে সশস্ত্র আক্রমণ হলো। এবং ঠিক তারপরেই দেখলাম আমরা ওই মেচেদাতে, যে ওখানে ইসকনের একটি যে মন্দির আর কি, সেখানে গিয়েই পুলিশ নিয়ে রেড করলো। তো এই যে মুখ্যমন্ত্রীর উস্কানির ফলেই যে হামলা, রেড হচ্ছে, ঠিক সেই রকমই এই নন্দীগ্রামে যে খুনটা হচ্ছে, একই ঘটনা। গতকাল অভিষেক ব্যানার্জি সেখানে গিয়ে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, এবং কালকে উনি আসার পরপরই খুন হয়েছে। এবং এখানে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই, এটা একদম প্রমাণিত সত্য মানে হবে আর কি, যেটা আমরা অভিযোগও করেছি, এফআইআরও করেছি, যে এই 25 জনের দ্বারা খুন হয়েছে বা হতে পারে। এবং সেটা যদি রাজ্য সরকারের তদন্তে যদি আমরা খুশি নয়, আমরা তো আমাদের বিরোধী দলনেতা অলরেডি বলে দিয়েছে, সেখানে উনি অনেকবার গিয়েছেন, যে আমরা আগামী 5 দিনের ভিতরে যদি সন্তুষ্ট না হই, আমরা সিবিআই তদন্তের দিকে যাব। এবং ওখানে যে মাইতি ওনার নামটা একটু মনে করছি, অবশ্যই ওখানে দেবব্রত মাইতি যাকে খুন করেছিল এই তৃণমূলীরা, এবং সেটাও কিন্তু আমরা কোর্টের মাধ্যমে, তাহলে কি আমি ধরে নেব সুদর্শন, সুবেশী, অত্যন্ত সুন্দর দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল গিয়ে এমন জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, তাতে আবেগ তাড়িত হয়ে আজকের মর্মান্তিক খুন হয়ে গেল? না, ও জ্বালাময়ী বক্তব্য কি, সন্ত্রাসবাদী বক্তব্য একদম। ও তো যেখানেই যা ডায়মন্ড হারবার মডেল ফলো করে, এখানে যেরকম জাহাঙ্গীরকে দিয়ে একদম পুরো একদম, বিশেষ করে ওখানে কিন্তু অচিন্ত একটা কথা তো বানবে, নাচতে না জানলে উঠোন বেঁকা। আজকে গোটা পশ্চিম বাংলায় আপনাদের সেই সংগঠন নেই। আজকে নন্দীগ্রামে কিছুটা হলেও আপনাদের সংগঠন আছে বলে অনেকে মনে করেন, সেটা শুভেন্দু অধিকারী যেহেতু ওখানকার ভূমিপুত্র, দীর্ঘদিন আছেন, সেই জন্য ওখানে লড়াই, বাদবাকি জায়গাতে কোনো লড়াই হচ্ছে না। তার কারণ আপনাদের সেই সংগঠন নেই, নেতার সংখ্যা বেশি, কর্মীর সংখ্যা কম। হ্যাঁ বলুন। দেখুন, সংগঠন নেই এটা যদি আপনি বলেন, 2019 সালে আমাদের কি সংগঠন ছিল? আমাদের সত্যি কিছুই ছিল না।
সেখান থেকে আমরা ফাইট করে 18টা জিতেছি। আজকে আপনি নিজেকে মনে করেন তখন তো সেটিংটা চোখে পড়ে না, আমরা এখন কোনো সেটিং নেই, আমরা কোনো সেটিং পলিটিক্যাল এক্সপায়ারি ডেট যাদের চলে গেছে তাদের শুধু জেলে ভরেছেন, না সেটিং নেই মানে কোনো সেটিং বাংলার মানুষ বিশ্বাস করছেন না। বামপন্থীদের মিটিং মিছিলে দেখুন বিশ্বাস করছে না যে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে আদৌ তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। উত্তর দিতে দিন। আজকে দেখুন পাটনা, দিল্লি, ব্যাঙ্গালোর, যেখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস তারা সবাই এক টেবিলে বসে ফিশ ফ্রাই যে খাচ্ছে বা চা আড্ডা, বা ওই দিল্লিতে এক মিছিলে হাতে হাত ধরে হাঁটছে, কিন্তু বিজেপি কিন্তু একমাত্র দল যারা এদের সাথে কোনো জায়গায় এক টেবিলে সেটিং কেউ প্রমাণ করতে পারেনি, অভিযোগ করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা বিশ্বাস করে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প। এবং আজকে পশ্চিমবঙ্গে দেখবেন বিরোধী দলনেতার নাম সে আপামর জনসাধারণ সবাই বলতে পারবে, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন 5 বছর আগে কে বিরোধী দলনেতা ছিল বা 10 বছর আগে কে বলতে পারবে না, কারণ সেটিং রাজনীতি এটাই যে সরকারের বিরুদ্ধে লড়ছে আমাদের যেরকম, আর তখন সেই বিরোধী দলনেতার নাম আপনাকেও মনে করলে হয়তো খুব মনে করে ভেবে চিন্তেই বলতে হবে। তার কারণ হচ্ছে তখন বিরোধী বলে কিছু ছিল না, আমরা যে লড়াই করছি আমাদের সংগঠন রয়েছে, এবং আমরা আপনি বলছেন যে কোনো লড়াই হচ্ছে না, আমরা উত্তরবঙ্গে 8-0 এই মুহূর্তে এগিয়ে আছি, হোয়াইট ওয়াশ হয়ে গেছি, যে ওরা হোয়াইট ওয়াশ করে দিয়েছে ওদেরকে, যে কারণে আজকে দক্ষিণবঙ্গে এসে হিংসার আশ্রয় নিতে হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে লাস্ট 2 দফায় যদি সিট না পায় তাহলে দেখবেন সিঙ্গেল ডিজিটে নেমে যাবে, যে কারণে তাকে হিংসার পথে একমাত্র উপায় হিসেবে দেখে নিচ্ছে। এবং এই যে 5টা দফায় ভোট হয়েছে, 25টা আসনের ভিতরে আমরা এই মুহূর্তে আমাদের হিসাব অনুযায়ী 18 থেকে 20টা সিট আমরা অবশ্যই সেই দিকে তাকিয়ে আছি যে নির্বাচনের ফলাফলটা কি হয় সেটা অবশ্যই দেখব। আমি একবার ডক্টর বিপ্লব চন্দ্রর কাছে চলে যাব। কি অসাধারণ অবস্থা দেখুন পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলায় নাকি বামপন্থা একটা সহজাত একটা আবহাওয়া থাকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু পশ্চিমবাংলায় লড়াইটা হচ্ছে দুপক্ষের। এক পক্ষ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, অন্য পক্ষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কোথাও মনে হচ্ছে না যে বিরোধী রাজনীতিতে বা রাজনৈতিক দলগুলো, অর্থাৎ একমাত্র বিজেপি আর টিএমসি ছাড়া আর কেউ আলোচনাই আসছে না? না, এটা তো ব্যর্থতা আপনাদের। এটা তো আপনি বলবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে মিডিয়া কি দেখাচ্ছে কি খাওয়াচ্ছে সেটা দিয়ে তো পুরোটা চিত্রটা বোঝা যাবে না। কারণ হচ্ছে যে এখন এই বাইনারিটা সারা ভারতবর্ষে চলছে, যে দুদিকে মানে আদানি আম্বানির দুটো পক্ষ থাকবে। যখন যাকে প্রয়োজন, যখন আমার বিজেপিকে প্রয়োজন ও আমাকে ম্যাক্সিমাম সার্ভ করতে পারবে, আমার হয়ে কাজ করতে পারবে, তাকে আমি টাকা পয়সা দেবো ম্যাক্সিমাম, তাকে আমি প্রজেক্ট করব। যেই দেখবো বিজেপি আনপপুলার হয়ে যাচ্ছে একটু, কংগ্রেসকে আমি ওকেও টাকা দেবো। এই যে কর্পোরেট বন্ড, এই ইলেকটোরাল বন্ডে কিন্তু বিজেপি পেয়েছে, কংগ্রেস পেয়েছে, তৃণমূল পেয়েছে। আসলে এই সমস্ত দলগুলোই হচ্ছে পুঁজিপতিদের দল, তাদের হয়ে দালালি করে, এবং মিডিয়াগুলোও কিন্তু এই কর্পোরেটের কেনা। তাই মিডিয়াও এদেরকে প্রজেক্ট করে এবং জনগণকে দেখায় যে এইগুলোই তোমার কাছে অপশান। তোমার কাছে প্রকৃত যে লড়াকু শক্তি, প্রকৃত যারা সৎভাবে লড়ছে তারা তোমার কাছে নেই, তোমার সিনের বাইরে। কিন্তু ময়দানে কিন্তু ডাক্তারবাবু, আমি আপনাকে একটা প্রশ্ন করি, জনক ইট ভাটাতে কি ঘটনা ঘটেছিল এগুলো সব আমাদের মনে আছে? আমার ফ্ল্যাশব্যাকে বারবার ছবিগুলো আসছে। সেই সময় তৃণমূল কংগ্রেস, বৈশানন্দ চট্টোপাধ্যায়রা সেই সময় দাপিয়ে বেড়াচ্ছে, সিপিএমের অভিযোগ হারমাদদের বিরুদ্ধে তারা লড়াই করছেন। সেই সময় কিন্তু আপনাদের ছোট সংগঠন হলেও আপনারা মরিয়া হয়ে নন্দীগ্রামে লড়েছেন। আমার এখনও স্পষ্টত মনে আছেন, দুজন বয়স্ক মানুষ চলে এলেন অত্যন্ত সাধারণ বেশে, সাইড ব্যাগ। আমি জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে? বললেন আমরা এসইউসিআই থেকে এসেছি, আমরাও এই লড়াইতে আছি, নন্দীগ্রামের মানুষের লড়াইতে আছেন। আজকে নন্দীগ্রামে একটা খুন হয়ে গেল, কোথায় এসইউসিআই? দেখুন, প্রথম কথা যা চলছে গোটা বেঙ্গলে বা ভারতবর্ষে, এটা তো একটা নাটক চলছে। এই নাটকে আমাদেরকে কোনো মিডিয়া প্রজেক্ট করবে না। আজকে শুভেন্দু অধিকারী বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, নীতিগতভাবে কিন্তু এদের সঙ্গে কারোর সঙ্গে কোনো পার্থক্য কিছু নেই। এবং এটা সব ওই মানে খেলিয়ে দেওয়া, মানে এটা মিডিয়ারও মানে টিআরপি বাড়ে, একটু গরম গরম কথা এবং মানুষকে দেখানো হয়, এটাই রাজনীতি। সাধারণ মানুষ যারা সেন্সিবল পিপল, যারা একটু ডেমোক্রেটিক মাইন্ডেড, তারা না এই জিনিসটা পছন্দ করছে না, এই জিনিসটা সহ্য করতে পারছে না। এই যে শুভেন্দু অধিকারী, এই যে আজকে অভিষেক, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে বিজেপির সব আজকে অন্যান্য নেতারা কুকথা, একে অপরকে গালাগালি দেওয়া, এর সঙ্গে মানুষের বাঁচা মরার, তার রুটি রোজগার, জিনিসের দাম বৃদ্ধি, বেকারি কি সম্পর্ক আছে বলুন? কিন্তু তার সাথে এটা তো মানবেন, আপনি ডাক্তার বিপ্লব চন্দ্র এটা তো মানবেন,
একটা ব্যাটারি টর্চ লাইট না জ্বালাতে পারুন, একটা মোমবাতি তো জ্বালাতে পারতেন, এখন তো সেই মোমবাতিটুকুও দেখা যাচ্ছে না। না, এইটা বলা যাবে না, কারণ হচ্ছে যে আমরা কিন্তু সর্বত্রই অন্যায় প্রতিবাদ করি, কিন্তু আমাদের একটা মিছিলে বা মিটিংয়ে যদি দেখা যায় যে 500 লোকও থাকে, আমাদের খবরে আসে না। 5000 লোক থাকলে হয়তো বলা যায় যানজট হয়েছে, ফলে এই দিয়ে আপনি বুঝতে পারবেন না। আর এই সব জায়গায় যে এখন পরিস্থিতি, সেখানে তো মানে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবাই ফোকাসড হয়েছে, বললেন না, পুরোটাই কেড়ে নিয়েছে। আপনি বলছেন বাইনারিটা তৈরি করা হচ্ছে। আমি একবার চলে যাব বৈশানদার কাছে। বৈশানদার, নন্দীগ্রামে কোথাও কি মনে হচ্ছে যে এই যে বারবার তর্জন গর্জন করছেন বিরোধী দলনেতা, নন্দীগ্রামের থেকে কি আবার পরিবর্তনের সলতে পাকানো শুরু হয়ে গেছে? কি মনে হয়? শুভেন্দুর ফাঁকা বুলিকে যদি আপনি নম্বর দেন, আপনি দেবেন, কিন্তু এতে লাভের লাভ কিছু হবে না। ও এতবার বলছিল না যে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। ওকে জিজ্ঞাসা করুন তো, 2001-এ ও কিরণময় নন্দর কাছে হেরে গেছিল, এবং তারপরে 2006 সালে গিয়ে ওর বাবা যে কাঁথি দক্ষিণে একাত্তর উত্তরে দাঁড়াতো, বাবা ছেড়ে দিল, তখন ও প্রথম এমএলএ হলো 2006 সালে। এইসব মায়ের কাছে মাসির গল্প না করাই ভালো। শুভেন্দু নিজেকে ওভার অ্যাসেস করতে পারে, নিজেকে অরণ্যদেব ভাবতে পারে, কিন্তু বেসিক্যালি বিগ জিরো। আপনি দেখুন না, এবার তো নিজের ঘরের সিটটা নিজের ভাইকে দাঁড় করিয়েছে কাঁথিতে, যেটা শিশির অধিকারী দাঁড়িয়েছে। ফলাফলটা বেরোবে 4 তারিখে, একটা শো রাখুন, দেখতে পাবেন। অনেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্থানের অন্যতম মূলে ছিলেন। আমি দেখছিলাম স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এই গল্পটা বলছিলেন যে একটা জোকস যে ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর চুল কাটা নিয়ে, সেটা তিনি বলছিলেন। এটা তো ঠিক কথা। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য বলেননি ততটা। জ্যোতি বসু এবং সিপিএমের নেতারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান, আমি বলবো না একমাত্র কারণ, কিন্তু তার কিছুটা কারণ হলেও একটা কারণ, কোথাও কি শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেস তাকে নির্মাণ করছে, কারণ বারবার শুভেন্দু ভয়ে আতঙ্কিত। মানে এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল নেতারা যত কথা বলে, আর কারোর বিরুদ্ধে কথা বলে না। কোথাও মনে হচ্ছে না নিজের অজান্তেই আপনারা গাছের ডাল কাটছেন, যে ডালে বসে আছেন? আমি তাহলে বলবো যে শুভেন্দু একটা গণ আন্দোলন করে দাঁড়াক। মমতা ব্যানার্জি তো নানুরে, সিঙ্গুরে, নেতাইতে, খানাকুলে, কেশপুরে, চমকাইতলায় অনেকগুলো গণ আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভিখারি পাসওয়ানের অন্তর্ধান থেকে শুরু করে নানান আন্দোলন করতে করতে মমতা ব্যানার্জি হয়েছেন। শুভেন্দুর নেতৃত্বে রাজ্য জুড়ে একটা গণ আন্দোলনের নাম নন্দীগ্রামের আন্দোলন প্রথমে ওখানকার জনগণ করেছিলেন, পরে তারা মমতা ব্যানার্জিকে নেতৃত্ব দিয়ে ডেকেছিলেন। কিন্তু শুভেন্দু আজ পর্যন্ত কোনো আন্দোলন তৈরি করতে পারে। শুভেন্দু হলো ওর বাবার ছেলে হিসেবে পলিটিক্সের ক্রিয়েটার। শুভেন্দু কোনো মুভমেন্টের প্রোডাক্ট না। শুভেন্দু ডাইনাস্টি পলিটিক্সের এত সমালোচনা করে পারিবারিক শাসনের, ও নিজের বাবা শিশির অধিকারী, তাইও শুভেন্দু অধিকারী। কিন্তু নন্দীগ্রামের গণ আন্দোলনে কি শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে আপনি একটা নিজের লোক পাঠিয়ে দেখে দেবেন যে নন্দীগ্রামে ওই সময় ধরুন দেখতেন চালের বস্তায় অস্ত্র যাচ্ছেন, ওই উত্তর 24 পরগনার কোনো সিং পাঠাচ্ছেন, তাহলে সেগুলো নিয়ে কারা কি লড়াই করলো? মানে না, নন্দীগ্রামের কাঁথিতে বসে সাহায্য করেছে বলে ও নিজেকে দাবি করে, কিন্তু ও লড়াই করেছে সিপিএম এর হারমাদ বাহিনীর সঙ্গে স্ট্রিট ফাইট করেছে। এই ছবি যদি কোনোদিন আপনি দেখাতে পারেন, তাহলে আমি আমার রাজনৈতিক জীবনটা আজকেই শেষ করে দেবো। জীবনে কোনোদিন স্ট্রিট ফাইট করেছে, লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, এরকম কোনো ছবি, যেটা মমতা ব্যানার্জি মার খেয়েছেন, লালু আলামরা মেরে মাথা চৌচির করে দিয়েছিল হাজিরা মোড়ে, মমতা ব্যানার্জিকে গাড়ির নিচে গুলি চালানো হয়েছিল, মমতা ব্যানার্জি বেহালাতে ওকে ধাক্কা মেরে চুলের মুঠি ধরে নামিয়ে দিয়েছিল, সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে বার করেছিল। এরকম শুভেন্দু মার খাচ্ছে, সামান্য একটা মহিলা পুলিশ ছুতে গেছে বলে ডু নট টাচ মি, ডোন্ট টাচ মি। না, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম না। এমনিতেই রাজনীতিতে ভালো সজ্জন লোকের সংখ্যা কম। আমি চাই না আপনি রাজনীতি ছেড়ে দিন, আপনি দক্ষিণ কলকাতায় রাজনীতি করুন, আমি চাই না এটা মনের দিক থেকে। আমি একবার অচিন্তর কাছে চলে যাবো। অচিন্ত, কোথাও কি মনে হচ্ছে যে এই শেষ পর্বটা, যেহেতু কলকাতা এবং আশেপাশের অঞ্চলে লোকসভা নির্বাচনে কোনো সিট আপনাদের নেই সেই হিসেবে, সেই জন্য খুব একটা মরিয়া হয়ে একটা শেষ মুহূর্তে সলতে পাকানোর চেষ্টা করছেন? মানে ওই আর কি, মানে সংগঠনটা তো করতে পারলেন না, মানে যদি কিছু করে করা যায়, এই জন্যেই বিরোধী দলনেতা এইভাবে গোটা বাংলার দৃষ্টি আকর্ষণ করছে, যেটা একটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি, একটা কৌশল।
এখানে দৃষ্টি আকর্ষণ করার কি আছে? আমাদের একজন মানে কর্মী তার মাকে খুন করেছে নৃশংসভাবে, রক্তের বন্যা বইয়ে দিয়েছে, এখানে মানে সিন ক্রিয়েট করার তো কোনো বিষয় নেই, এটা পাবলিকলি সত্যি কথা। এবং সেটা নিয়ে মায়া মানুষের কাছে তো আমরা যাবোই, জানাবোই। এবং আজকে আপনি বলছেন যে পরবর্তী দফাগুলো আমরা জিততে পারবো কিনা, এখানে মেদিনীপুরের বলিনি, সাধারণত কলকাতার আশপাশে আপনাদের তো ওইভাবে দেখা যায় না। আমাদের একটা মানে এই পশ্চিমবঙ্গে একটা আপগ্রোয়িং একটা দলের শক্তি সামর্থ্য বাড়ছে, এমপি এমএলএ বাড়ছে। সুতরাং আমরা পশ্চিমবঙ্গে আগামী দিনে ক্ষমতায় যখন আসবো তখন আমাদের আস্তে আস্তে সবকিছু বাড়বে। সুতরাং দেখুন আজকের এই যে 2 মেদিনীপুরে যে দুটো 4টে সিট রয়েছে, এবার 4-0ই আমরা করবো। এবং আপনাকে বলে গেলাম রেজাল্টটা মিলিয়ে নেবেন, মানে ভোট করাতে পারবেন না? অবশ্যই করাতে পারবো। আজকে ওই নন্দীগ্রামে আমরাই জিতেছি, শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেটা প্রমাণিত সত্য। এবং আজকে দেখুন যে এই যে লাস্ট দুটো দফায় যে হিংসার আশ্রয় নিতে চাই, আমি তো এটাই বলছি। ধরুন শুভেন্দু অধিকারী, তার একটা প্রশিক্ষণ আছেন, তিনি তৃণমূল থেকে এসছেন, তিনি জানেন। বা ধরুন অর্জুন সিং, দীর্ঘদিনের একটা তার প্রশিক্ষণ আছে। কিন্তু আপনার দলের সবার তো এই পরিষদীয় এই সংসদীয় রাজনীতিতে ভোটে লড়ার সেই অভিজ্ঞতা নেই। আপনি বলছেন এই সংগঠন নিয়ে পারবেন কলকাতার আশেপাশে? অবশ্যই পারবো। তার কারণ হচ্ছে দেখুন 2019-এও আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি 18টা সিট নিয়ে, এবং আজকের দিনে তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে। এবং লাস্ট যেটা বলবো যে দেখুন আজকের এই যে লাস্ট দুটো ফেজে মানে তৃণমূল কংগ্রেস যে হিংসার আশ্রয় নিতে চাইছে, একদম মানে বিশেষভাবে বলে যাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী যেভাবে বাড়ছে, আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছি, নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা নিচ্ছে, যদি বেশি হিংসার চেষ্টা করে এখানে আর একটা দুটো শীতলকুচি হবেই। আপনি কি বলছেন কেন্দ্রীয় বাহিনী ম্যানেজ হয় না? না, ম্যানেজ এখন তো আপনাদের দলেই আছেন উত্তর 24 পরগনার নেতা, তিনি তো কেন্দ্রীয় বাহিনী ম্যানেজ করে দিতেন। কেন্দ্রীয় বাহিনী পরিচালনার দায়িত্ব থাকে এই রাজ্যের পুলিশ, এবং এই রাজ্যের পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, দেখবেন অনেক জায়গায় বিভিন্ন যারা আধিকারিকরা পরিবর্তন হচ্ছে, এবং তাদেরকে মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন যে ভোটের পরে আবার আপনাদের ফিরিয়ে আনবো। যে কারণে তারা কিন্তু যাচ্ছে, কিন্তু তল্পি তল্পাকেও নিয়ে যাচ্ছে না, রুম ছাড়ছে না, কারণ মমতা ব্যানার্জি সে আশ্বাস রয়েছে যে ভোট শেষ আপনাদের পুনর্বল করাবো ওখানে। কিন্তু লাস্ট বলে যাই যে হিংসার আশ্রয় নিলে শীতলকুচি একটা দুটো আবার হবেই। এবং ভোটের পরে যদি নির্বাচন পরবর্তী হিংসা যদি হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি রেডি আছে। গুলি করে মারবেন হিংসা করলে মানে আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম যে একসময় অভিযোগ ছিল কংগ্রেসের সময় কংগ্রেসের গুন্ডারা বুথ দখল করে, জ্যামিং করে, রিগিং ছাপ্পা করে। সিপিএম আমলে অভিযোগ ছিল সিপিএম এর দুষ্কৃতীরা, গুন্ডারা, হারবাদরা তারা বুথ দখল করে সায়েন্টিফিক রিগিং করে। তৃণমূল আমলে এই অভিযোগটা বারবার উঠেছে, তৃণমূলের দুষ্কৃতী গুন্ডারা তারা নাকি ন্যানো টেকনোলজিতে একেবারে রিগিং করে। এখন প্রশ্ন হচ্ছে, খুব গর্বিত হচ্ছিলাম যে বাংলার যে পরম্পরা রয়েছে, বাংলার যে কলঙ্ক রয়েছে, যে আমরা বোধহয় এইবার একটা মানুষও মারা যাবে না এরকম একটা নির্বাচন দেখব। কোথাও কি মনে হচ্ছে সেই জায়গা থেকে আজকে একটা কালো দিন? কারণ একজন মানুষ, তিনি বিজেপি না তৃণমূল, তিনি কি আমার জানার দরকার নেই, কিন্তু একজন মানুষ আজকে প্রাণ হারালেন রাজনৈতিক হিংসা শুরু হয়ে গেল। একজন মানুষ মারা গেল, সেটা দুঃখের। এবং তারপরে যে পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে তারপরে নন্দীগ্রামে, সেটাও তো একইভাবে বলতে হবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত কথা বলা হচ্ছে, ওখানে কি করছিল কেন্দ্রীয় বাহিনী? অবশ্যই কেন্দ্রীয় বাহিনী তার মানে কঠিন চ্যালেঞ্জের মুখে, একেবারে কম। কিঞ্জলদা আমাকে মাফ করবেন, আমাকে আজকে অবশ্যই শেষ করতে হচ্ছে, কিন্তু অনেক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না। আমি কিঞ্জল ঘোষ, অবশ্যই অচিন্ত মণ্ডল এবং আমি ডক্টর বিপ্লব চন্দ্র এবং বৈষ্ণব চট্টোপাধ্যায়কে আমি সত্যি সাধুবাদ জানাবো। আপনাদের যুক্তি আমাদের কোথাও যেন যে প্রশ্নগুলো মনের মধ্যে রয়েছে কিছুটা হলেও তার উত্তর দিয়েছেন, আমরা প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি শুনতে পেলাম। কিন্তু একটা কথা বলি, আজকে বাংলার নির্বাচনের কালো দিন। কারণ তিনি কোন দলের কোন রঙের দেখব না, আজকে একজন রাজনৈতিক হিংসাতে বলি হলো। আবার গোটা ভারতবর্ষের সামনে বাংলার মাথা নিচু হয়ে গেল। এ দেশে যতগুলো রাজনৈতিক দল আছে তারা কোনো না কোনোভাবে নাটক করে, নাটকবিহীন একটাও রাজনৈতিক দল নেই। কিন্তু বাংলার রাজনৈতিক দলগুলো যেটা করে, মানুষ মারে, এটা অত্যন্ত ক্ষতিকারক। এবং এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতির যা অবস্থা, তাতে খুনি ছাড়া নির্বাচন হয় না, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। বাংলা জানতে চায় আগামী দিনে কি হবে, শেষ দুটো পর্বে কি হবে। অবশ্যই সলতে পাকানো শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করেছে।
এবং নির্বাচন কমিশন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ রিপোর্ট এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।